BBA একটা স্ক্যাম। আই থিঙ্ক MBA ইজ নট বিবিএর পড়াশোনাটা একটু উইয়ার্ড টাইপের। দুনিয়াতে কোনো সিইও সামনে ম্যানেজমেন্টের একটা বই, ফিনান্সের বই খুলে রাখেন। অ্যান্ড যদি জিনিসটা স্ক্যাম হইতো টোটালি, তাইলে তো আর এমনিতে এত বড় বড় এমএনসি বিশাল বিশাল বিজনেস গুলা তো আর বিবিএর রেটদের হায়ার করতো না এত টাকা দিয়ে। দ্য থিং আই লাভ মোস্ট অ্যাবাউট আইবিএ ইজ কমন সেন্সই দুনিয়াতে সবচেয়ে আনকমন জিনিস। যত মানুষ প্রিপারেশন নিছে প্রত্যেকে কোশ্চেন ব্যাংক করছে, স্টিল 4.5-5 মার্ক। তার মানে জাস্ট কোশ্চেন ব্যাংকে জিনিসটা কিন্তু এখন আর আটকায় যাইতেছে না। আমি 1 মাসের মতো প্রিপারেশন নিছিলাম, আমি কোশ্চেন ব্যাংকও দেখি নাই। কেউ জব করতে চাইছে, জব পায় নাই, আমি আসলে এরকম পর্যন্ত দেখি নাই। এটার চেয়ারম্যান আশিক চৌধুরী ভাই কিন্তু আইবিএস, ওনারা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট ডাক দিয়ে আনছে, নট লাইক ই অ্যাপ্লাই। মেরিটুতে ভর্তি হওয়ার পরের সেকেন্ড থেকে ফেসবুক দিয়ে অ্যাক্টিভেট করে দিতে পারে। তার কোনো রকম কোনো আপডেট, কোনো কিছু, স্টুডেন্টের সাথে কথা বলা, আরও 4 জন কেমনে পড়তেছে, এগুলো জানার জন্য তার কোনোদিন ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ঢোকাই দরকার নাই। তো কেউ যদি এমন হয় যে সেশন জ্যাম আমি চাই না, আমি খুব কুইকলি পাস করবো, কুইকলি গ্রাজুয়েশন করবো, চাকরি বাকরি করবো, বিয়ে শাদী করে ফেলবো, ড্রিম দেখে আইবিএতে পড়বে, বিশাল বিশাল টাকা চাকরি বাকরি করবে বা বিদেশ যাবে, হোয়াট এভার ইট ইজ, তো তাদের জন্য আসলে আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেজো পডকাস্ট, অ্যানাদার এপিসোড। অ্যান্ড আজকের এপিসোডে আমাদের একজন অস্থির গেস্ট আছে, সেটা হচ্ছে গিয়ে রিফাত হাসান। আমি একটু ছোট্ট করে একটা শর্ট পরিচয় দিয়ে দিই। রিফাত হাসান, সে হচ্ছে গিয়ে আইবিএ বিবিএর একজন স্টুডেন্ট, কারেন্ট স্টুডেন্ট। অ্যান্ড গত প্রায় 3-4 বছর ধরে আইবিএ যারা অ্যাসপায়ারেন্টস আছে তাদের জন্য সে কিন্তু একজন আস্থির এডুকেটর হিসেবে কাজ করতেছে। এবং মোটামুটিভাবে এই মোমেন্টে বাংলাদেশের যতজন অনলাইনে আইবিএ অ্যাডমিশনের টিচার্স নিয়ে যারা কাজ করতেছেন, তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স পার্সন হচ্ছে রিফাত। রিফাত, কি অবস্থা তোমার? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি খবর? ভাই খুব ভালো অবস্থা। তোর সাথে অনেকদিন ধরে আমি আলোচনাটা করতে চাচ্ছি, হ্যাঁ, বাট সময় উঠতেছে না। ঈদের পরে আজকে একটা বন্ধ পেলাম আমরা। ওকে, সো রিফাত ভাই, আজকে আমরা বসছি এখানে অনেক আজের আলাপ পারবো, যাদের সময় আছে, যারা আসলে গাইডলাইন মূলক কথাবার্তা শুনতে চায়, যারা আসলে সত্যি কথা বলতে অনেক ড্রিম দেখে আইবিএতে পড়বে, বিশাল বিশাল টাকা চাকরি বাকরি করবে বা বিদেশ যাবে, হোয়াট এভার ইট ইজ, তো তাদের জন্য আসলে এই আলাপ। সো আজকে আলাপে আমরা অনেকগুলো কোশ্চেন করবো। হ্যাঁ, কোশ্চেনগুলো একটু বোরিং লাগতে পারে, বাট কোশ্চেনের উত্তর দিতে হবে, ঠিক আছে? দেখা যাক। ওকে, সো প্রথম প্রশ্ন ভাই, তোর আসলে আইবিএ তে কয় বছর হইলো এবং এই মোমেন্টে আইবি আসলে কেমন লাগতেছে, ভিতরের কাহিনীটা? বেসিক্যালি হচ্ছে গিয়ে আমি বিবিএ 13 ব্যাচের। বিবিএ 30 বলতে আমার এইচএসসি 21। সো আমাদের অ্যাডমিশন এক্সামটা হয়েছিল 2022 সালে। আমরা একটু করোনাতে একটু এফেক্টেড ছিলাম। 22-এর প্রবাবলি জুলাই মাস থেকে আর কি আমাদের বিবিএ শুরু হয়। জুলাই বা আগস্ট মাস থেকে, এক্সাক্ট ডেটটা এখন আর মনে নেই। সো এই ভিডিও করার সময় প্রায় 3 বছর চলতেছে, সেই হিসাব করলে 2.5-3 বছরের মতো চলতেছে। সো বেসিক্যালি হচ্ছে দ্য থিং আই লাভ মোস্ট অ্যাবাউট আইবিএ ইজ, আপনিও জানেন ভালো করে, এটা হচ্ছে আইবিএর কমিউনিটি কালচার। টু বি অনেস্ট, আপনি আমি দুইজনের ভিতরে একটা জিনিসেই মিল আছে, আমরা দুইজন ফাঁকিবাজি করতে পছন্দ করি। অনেক অনেক ভাই, একদম। সো বেসিক্যালি হচ্ছে আমি তো নটরডেমে ছিলাম এইচএসসিতে। নটরডেমে আমি লাইফ এনজয় করছি প্রচুর, বাট ওয়ান থিং এটা আমার খুব প্যারা দিত, সেটা হচ্ছে নটরডেমে খুব স্ট্রাকচার্ড ভাবে পড়তে হয়, উইচ ইজ ভেরি গুড থিংস, উইচ ইজ ভেরি গুড থিং স্ট্রাকচার্ড ভাবে পড়াশোনা করা। বাট আমারে ছোটবেলায় আমার আম্মু বুকে বুকে পড়াইতো, আমি হলাম সেই মানুষ। এখন তো আর এই লাইফে তো আর বুকে বুকে পড়ানো সম্ভব না, অবশ্য আমার মা এখন নেইও। তো কলেজে আমি ভার্সিটি লাইফে এরকম একটা চাইতেছিলাম, একটু প্যারালেস লাইফ, একটু চিল লাইফ, একটু আর কি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। সো আইবি এর কারিকুলাম এইটা 1 নাম্বার জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে কমিউনিটিটা অনেক জোস। লিটারেলি এভরিওয়ান যারা আইবিএ তে আসে, আই গেস আইবিএ নিয়ে ওয়ান ওয়ার্ডে একটাই কথা বলতে পারো, কমিউনিটিটা জোস। সো আই এম এনজয়িং আইবিএল টু দ্য ফুলেস্ট আর কি। অস্থির। ভাই আমার কাছে একটা সিরিয়াস কোশ্চেন আছে, হুম। মানে সেটা হচ্ছে যে, মানে অনেকে বলে যে যে আমিও যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, ভাই আমি তো একটা ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বিবিএ তো আমার ইঞ্জিনিয়ার প্লাস ইঞ্জিনিয়ার প্লাস এমবিএ। সো আমার কাছে মনে হয়েছে কি যে ইঞ্জিনিয়ারিং এ অনেক পড়া স্বাভাবিক, একদম বিবিএ এর পর চিল করে দাঁড়ায়। অ্যাকচুয়ালি কি এটা খুব চিল? মানে হোয়াট ডু থিংক? আচ্ছা, টু বি অনেস্ট হচ্ছে বিবিএর পড়াশোনাটা একটু উইয়ার্ড টাইপের। লাইক বুকিশ নলেজ এখানে খুবই কম। বুকিশ নলেজ দিয়ে আসলে চলা যায় না। লাইক আইবিএ তে আসলে তুমি বা আমি বা আপনি, যে দেখতেছে তাকে তুমি করে বললাম, যে আমরা আসলে কি শিখি? একটা বিজনেস কিভাবে রান করতে হবে এটাই। আপনি মেরিট তো দিছেন এমবিএ এর নলেজ দিয়ে। আমি এখানে কাজ করতেছি আমার বিবিএ তে যা পড়াশোনা করছি তা দিয়ে। কারণ বুক পইড়া পইড়া কেউ বিজনেস চালাইতে পারে না। দুনিয়াতে কোনো সিইও সামনে ম্যানেজমেন্টের একটা বই, ফিনান্সের বই খুলে রাখে নাই। দ্য থিং হচ্ছে কিছু জিনিস প্র্যাকটিক্যালি স্কিল আর্ন করতে হয়। তোমাকে গাইড করে দেয় আইবিএ, আপনাকে আমাকে গাইড করে।
আইবিএ আমরা ওই গাইডলাইনটা নেই, আমরা নিজের একটু স্কিল গেদার করি। সো আইবিএ তে ৪ মাসের সেমিস্টারের ভিতরে অনেক আগে আমি একটা সাদমান সাদিক ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম। YouTube এ খুব অ্যাভেইলেবল। এটা মনে হয় সবাই দেখছে। উনি একটা কথা বলছিলেন যে ৪ মাস বা ৫ মাসের ভিতরে আইবিএ তে ৩ মাস প্রচন্ড চিল আর ২ মাস প্রচন্ড প্যারার। সো কথাটা এইরকমই। ৩ মাস হিউজ চিল আর ১ মাস বা ২ মাস একটু প্যারা যায়। প্যারা বলতে ভালো প্যারা যায়। আইবিএ লাইফ এরকমই। বাট ইঞ্জিনিয়ারিং এ যেরকম একটা কনস্ট্যান্ট একটা প্রেশার থাকে আইবিএ তে ওইটা এরকম আসলে নাই। টু বি অনেস্ট মেডিকেলে তো প্রেশার আরো অনেক বেশি। আমার মেডিকেলের ফ্রেন্ডদের দেখি ৭ঃ০০ বাজেও নাকি ক্লাস থাকে। আমি শিওর না। ৭ঃ০০ বাজে বাইর হইতে শুনি। অন্তত আমি সেদিক থেকে অনেক শান্তি। না ভাই মেডিকেলের সাথে কম্পেয়ার করে লাভ নাই। বাট দে আর ডুইং রিয়েল আচ্ছা রিয়েল জব। তো ভাই আজকাল না মানে ইউটিউব বল ফেসবুক বল ঢুকলে না আমি একটা জিনিস অনেক দেখি, একটা জিনিস আবার পাচ্ছি, সেটা হচ্ছে ভাই বিবি একটা স্ক্যাম, এমবি একটা স্ক্যাম। ঠিক আছে, সো আই এম ডান উইথ মাই এমবিএ। হ্যাঁ, আই থিঙ্ক এমবিএ ইজ নট আ স্ক্যাম, আই থিঙ্ক। হ্যাঁ। বাট আমি অ্যাকচুয়ালি জানি না যে তোর পার্সপেক্টিভ থেকে হাউ ইউ সি বিবিএ অ্যাজ আ লাইক সাবজেক্ট অথবা একটা লাইফের সামনে আগে যাওয়ার জন্য ডেফিনেটলি আমার একটা ডিগ্রি লাগবে ভাই। হ্যাঁ, অবভিয়াস। অ্যাজ আ ডিগ্রি এই জিনিসটার জন্য বিবিএ কি অ্যাকচুয়ালি একটা স্ক্যাম? পদ্ধতি আচ্ছা, এটা অনেক জোস মানুষ এই কথাটা বলেন যে বিবি স্ক্যাম। সো উনারা যেই পয়েন্ট অফ ভিউ থেকে বলে আমার আসলে সেম পয়েন্ট অফ ভিউ না তো। তো আমার মনে হয় না জিনিসটা অত স্ক্যাম। সো আমি একটু এক্সপ্লেইন করি ব্যাপারটা, হ্যাঁ? সো দ্য থিং হচ্ছে বিবিএ তে যেই সমস্ত জিনিসপত্র পড়ায় ২-৩ টা কোর্স সাবজেক্ট ছাড়া বাকিগুলা হয়তো মনে হইতে পারে যে আচ্ছা এটা তো কমন সেন্স এর জিনিস। এটা তো খুব ইজিলি জিনিসটা পারা যাবে। সাপোজ অ্যাকাউন্টিং, ফিন্যান্স এইগুলা obviously বুকিশ থিং, প্রচুর বুক পড়তে হয়। বাট মার্কেটিং যখন পড়তেছে, ম্যানেজমেন্ট যখন পড়তেছে, এই রিলেটেড কোর্স গুলা ফিল হইতে পারে যে আচ্ছা এগুলা তো খুব কমন সেন্স এর জিনিস। বাট দ্য থিং হচ্ছে কি কমন সেন্সই দুনিয়াতে সবচেয়ে আনকমন জিনিস। বিবিএ আসলে একটা গাইডলাইন দিচ্ছে। আমাকে কি জানা লাগবে, কি শিখা লাগবে। সাপোজ হচ্ছে আমি পার্সোনালি আমার আ স্কিল ডেভেলপমেন্টের জন্য কারেন্টলি আমি হচ্ছে পাইথন শিখতেছি। পাইথন আর পাওয়ার বিআই যারা হচ্ছে এ নিয়ে একটু নলেজ রাখে তারা জানে পাইথন হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ আর পাওয়ার বিআই হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন এর একটা সফটওয়্যার। আমি শিখতেছি। সো শিখতেছি নিজে। বাট আমার বিবিএর আমার আইবিএ তে বিবিএ আমাকে একটু কাইন্ড অফ বিবিএর কারিকুলাম, বিবিএর পিয়ার্স আমাকে একটা গাইডলাইন দিচ্ছে যে, "রিফাত তোর এই জিনিসটা আসলে একটু শেখা উচিত। এটা শিখলে একটা এজ পাবি।" অ্যান্ড যদি জিনিসটা স্ক্যাম হইতো টোটালি তাইলে তো আর এমনিতে এত বড় এমএনসি বাংলাদেশে এত আ বিশাল বিজনেস গুলা তো আর বিবিএ গ্রেডদের হায়ার করতো না এত টাকা দিয়ে। বিবিএ গ্রেডসরা কিন্তু আ স্পেশালি আইবিএর বিবিএ গ্রেডসরা আই বিলিভ বাংলাদেশে হাইয়েস্ট পেইড পারসন জবে ট্রু, গেলে। ট্রু, ভেরি ট্রু। আমি সিউর না আমার জব মার্কেটে ইয়ে নেই। বাট অ্যাজ ফার অ্যাজ মাই এক্সপেরিয়েন্স গোস মাল্টিপল টাইমস মোর অ্যাকচুয়ালি তার কিন্তু পেইড। সো ভাই আমার এখানে একটা সিরিয়াস কোশ্চেন আছে। আমার একটা কথা খুব ভালো লাগছে। হুম। সেটা হচ্ছে যে কমন সেন্স ইজ দ্য মোস্ট আনকমন সেন্স। এই আনকমন থিং। আনকমন থিং, সরি। এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে। আমার সিরিয়াস একটা কোশ্চেন আছে ভাই। মানে অনেকে বলে না অনেক টাকা আইবিএ তে পড়লে আসলে চাকরিতে অনেক টাকা। না ভাই আমি আসলে সিরিয়াস একটা নাম্বার জানতে চাই যে আসলে মানে হোয়াট ইজ গোইং অন ইন দিস মার্কেট? মানে বের হওয়ার পরে আসলেই পোলাপান না এক্সাক্টলি কত টাকার চাকরি পাচ্ছে, সেটা কত বছর পর কেমন হচ্ছে? এটা আমি সিরিয়াসলি একটা নাম্বার দিয়ে জানতে চাই। মানে হোয়াট ডু ইউ থিংক? আর তো বড় ভাইরা কি করতেছে, কেমন কামাচ্ছে? আ খুব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন ভাই জিজ্ঞাসা করে ফেললেন। এখন টু বি অনেস্ট হচ্ছে আমি নিজে তো পড়াশোনা করতেছি। আমি নিজে গ্র্যাজুয়েটসরা কি পরিমাণ আর্ন করে সেটার জন্য আস্ক করার জন্য বেস্ট পারসন আমি যদিও না। তারপরেও হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে এই সমস্ত কথাবার্তা বলা ঠিক না। তারপরও আপনার বলি, আম পে আসলে একটা স্কেলে থাকে। একটা স্কেলের ভিতর থাকে যে অমুক থেকে অমুকের ভিতরে হয়। অ্যান্ড মোটামুটি যে সিনিয়র ভাইদের দেখি তো আ আমি আমার এরকম সিনিয়র ভাই দেখছি যে মান্থলি হচ্ছে স্টার্টিং এ মোর দ্যান 120 আর্ন করতেছে। 120 বলতে কি 1,20,000 1,20,000 পুরো টাকা কামাচ্ছে। 1,20,000 ইয়েস আমরা অ্যাজ আ ফ্রেশার? ইয়েস আমি কয়েকজন সিনিয়র ভাইকে দেখছি যে গ্র্যাড করে কামাচ্ছে। প্রচুর ভাইকে দেখতেছি অন এভারেজ 70-80 মান্থলি তারা ফ্রেশার্স হচ্ছে আর্ন করতেছে। ফ্রেশার্স মিনস হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সাথে ৪, ৫, ৬ মাস পরের কথা বলতেছি না। আবার 60-65 ও দেখছি। সো আই বিলিভ রেঞ্জটা প্রবাবলি এর ভিতরে যায়। আমার নলেজ আসলে আ আমি এটা নিয়ে কথা বলার জন্য বেস্ট পারসন না। বাট আই থিংক রেঞ্জ এরকম যাবে। বাট আমি যেটুকু বুঝছি তাইলে মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা স্টার্ট হয়
অ্যাজ লো অ্যাজ 60 অর আমি ধরলাম 55 এখান থেকে স্টার্ট হয়ে 120 130 পর্যন্ত যায়। প্রবাবলি আমার নলেজে আমি এই পর্যন্ত আসলে পাইছি। এটা হচ্ছে স্টার্টিং এ। হ্যাঁ, আর যত এক্সপেরিয়েন্স যায় তত জিনিসটা obvious। এমবিএর ক্ষেত্রে আমি একটা ডিফারেন্ট জিনিস দিচ্ছি। আমার কাছে একটা কথা একজন ভাই বলছিল, সেটা হচ্ছে যে তুই যদি এমবিএ করস তাইলে তোর কোনো চাকরি থাকুক না থাকুক ব্যাংকের এমটিওর চাকরি আছে। বিবিএদেরও সেম কথা। বিবেক তো সেম কথা, রাইট? সো ভাই আর কেউ নাই তার ব্যাংক এমটিও আছে। যার কিছুই নাই, মানে কোনো কিছু না হইলেও আইবিএ বিবিএ বা এমবিএ করলে একটা এমটিওর চাকরি শিওর আছে ব্যাংকে। আচ্ছা, আমি প্রথম কথা আমি কিন্তু গ্র্যাজুয়েটস না, আমি কিভাবে আমি জানি না ভাই, ডিসক্লেইমার। সাকিব ভাই গ্র্যাজ, আমি গ্র্যাড না। না ঠিক আছে, আমি অ্যাজ আ গ্র্যাডই দেখছি। আমি যদি আমার নিজের ব্যাচের কথা চিন্তা করি, আসলে এমবিএ ব্যাচের কথা চিন্তা করি, আইটি বিবিএ এমবিএ এর মধ্যে তো পার্থক্য নাই। বাট আমার কাছে যেটুকু মনে হয়েছে যে তারা বের হয়ে সবাই কোনো না কোনো কিছুর মধ্যে এঙ্গেজ রাইট নাও। হ্যাঁ। একজনও চাকরি ছাড়া নাই, হুম। চাকরি ছাড়া কেউ নাই। হ্যাঁ। ফার্স্ট কথা আমার বেঁচে নাই, হুম। আমি যতটুকু জানি নাই। যদি থাকে মাফ করে দিস ভাই, বাট আমি দেখছি নাই। এক দুইজন, দুই নাম্বার হচ্ছে তাদের এভারেজ স্যালারি, তারা মোটামুটি বেশিরভাগই ব্যাংকের, বিভিন্ন ব্যাংকের এমটিও, অনেকে সরকারি চাকরিতে চলে গেছে, বিসিএস ক্যাডার, তাদের চাকরির বেতন দিয়া বইলা লাভ নাই কথা। হ্যাঁ, সরকারি চাকরি ওটা আলাদা। আলাদা আলাদা হিসাব। বাট যারা প্রাইভেট জব করে অথবা ব্যবসা করে, তাদের কারো ইনকাম 70-75 হাজারের নিচে নাই, সবাই এর উপরে। আমার কাছে মনে হয় রাইট, এরকমই তো রেঞ্জটা হ্যাঁ, হচ্ছে। ট্রু, ট্রু। ওকে, আই থিংক আমরা সব বুঝে গেছি, তোমরা সবাই বুঝে গেছো আসলে আসলে আইবিএতে পড়লে কিরকম টাকা কামানো যায়। বাট ইট উইল গো as high as 3 4 5 6 লাখ টাকা ডিপেন্ডিং অন ইয়োর পারফরমেন্স মেবি, রাইট? ও ইয়োর পারফরমেন্স। ওকে, সো এবার আমি একটু ডিপ চলে আসি ভাই টিচিং এক্সপেরিয়েন্স নিয়ে। তুমি তো অনেক বছর ধরে আসলে আইবিএ চান্স পাওয়ার ঠিক পরের দিন থেকে আসলে ইউ আর টিচার। হ্যাঁ, Right. কয়েকদিন পর। অনেক অনেক ধরনের অনেকগুলা কোম্পানির সাথে তুই আসলে আছিস। So আমরা অন্য কোম্পানির নাম নিতে চাই না। হ্যাঁ। সো লেটস সি, আমরা অনেক দিন ধরে আছি। আমার মনে হয় কি যে ভাই অ্যাজ আ টিচার হোয়াট ইজ ইয়োর আলটিমেট এক্সপেরিয়েন্স, মানে হোয়াট অ্যাবাউট ইয়োর এক্সপেরিয়েন্স, মানে আমাদের একটু ব্রিফলি যদি বলো যে আসলে কি শিখলি কি শিখাইলি। নস্টালজিক বানায় দিলেন। আমি 2022 সাল থেকে, 2022 এর বোধহয় আগস্ট মাস থেকে বোধহয় পড়ানো শুরু করতেছি। আর এই ভিডিওটা বানাইতেছি আমরা এপ্রিল মাসে, 2025 এর এপ্রিল মাসে। সো তাইলে প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছর ধরে অ্যান্ড তো যদি স্টুডেন্ট কাউন্টে হিসাব করি, এনরোলড স্টুডেন্টের সম্ভবত সব মিলে 12 থেকে 14,000 পার হয়ে যাবে। আমি 3টা বা 4টা প্ল্যাটফর্মে পড়াইছি সব মিলে। ওকে, আর সমস্ত কোর্স মিলে। সো অনলাইনে পড়ানোতে একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আই বিলিভ, সেটা হচ্ছে যে অনলাইনে একটা ক্লাস, আমি একটা ক্লাস শুট করতেছি, দেয়ার ইজ এ চান্স এই ক্লাসটা 6-7 হাজার মানুষ দেখতেছে। আরো মোর দ্যান দ্যাট, আসলে আরো বেশি দেখে। ইঞ্জিনিয়ারিং এ, মেডিকেলে তো আরো অনেক বেশি দেখে। ওদের আইবিএ তো নিশ। এখন এই যে 6,000 স্টুডেন্ট দেখতেছে, 6,000 স্টুডেন্টের ভিতরে খুব টপ ক্লাস স্টুডেন্ট থাকে, যে হচ্ছে আইবিএ তে টপ করে ফেলতেছে, টপ 5 এ আসবে, টপ 10 এ আসবে, এরকম স্টুডেন্ট আছে। আবার এরকম স্টুডেন্ট আছে যে আসলে খুব উইক, এই টাইপের স্টুডেন্টও আছে। সো অনলাইনের যারা টিচার, অফলাইনের টিচারদের সাথে তাদের মেইন পার্থক্য হচ্ছে, অফলাইনের টিচারদের হচ্ছে ব্যাচ ওয়াইজ দেখা যাচ্ছে যে একটা ব্যাচে ভালো স্টুডেন্টের কোয়ালিটি এই পরিমাণ পড়ে, যার বেসিক আগে থেকে আছে। ভালো স্টুডেন্ট বলতে যার বেসিক আগে থেকে ডেভেলপড আছে। দেখা যেতে পারে তার 25 জনের ক্লাসে 18 জন বা 20 জন একটু আগে থেকে ভালো বেসিক ডেভেলপ করা। আবার কারো ক্লাসে হচ্ছে গিয়ে 25 জনের ভিতরে 20 জনের বেসিক একটু সমস্যা আছে। অফলাইনের টিচারদের হচ্ছে ইনসেন এফোর্ট তারা দেয়, ইনসেন। বাট তাদের হচ্ছে টিচিংটা এরকম যায় যে তারা ব্যাচ ওয়াইজ হচ্ছে জিনিসটা প্রিপেয়ার করতে পারে। বাট অনলাইনে হচ্ছে যখন আমি 6,000 স্টুডেন্টরা পড়াইতেছি, আমার 6,000 স্টুডেন্ট আমি কোনো রেশিও জানি না আমার কিরকম। সো আমার ক্লাসটা এট এ টাইম আমার টপারের জন্য আমার খুব এনজয়েবল হওয়া লাগবে, এক্সাইটিং হওয়া লাগবে। লো ক্যাটাগরি, আবার লো ক্যাটাগরি স্টুডেন্ট যেন এভরি সিঙ্গেল ওয়ার্ড আমার বুঝে সেরকম হওয়া লাগবে। সো অনলাইনের মেইন হচ্ছে এইটা। বাট অনলাইনে আরেকটা মেইন, অনলাইনের মজা হচ্ছে গিয়ে, সো এভরি এভরি নাও এন্ড দেন আমি যখন অমুক জায়গায় যেতেছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতেছি, আমি মিরপুরে হাঁটতেছি, আমি ফার্মগেটে হাঁটতেছি, এভরি নাও এন্ড দেন একটা স্টুডেন্ট আসতেছে, আইসা বলতেছে যে ভাইয়া আমি আপনার ক্লাস করছি অমুক তারিখে, তমুক তারিখে। এই যে ঈদের সময় হচ্ছে একজন আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া আপনাকে দেখছিলাম আইবি এর সামনে, রিক্সা থেকে নামছেন, তাড়াহুড়ো করে চলে যাইতেছেন, তাড়াহুড়ো করতেছেন দেখে ডাক দেই নাই। সো মজা হচ্ছে এইটা যে এই টাইপের মেসেজ প্রচুর পাওয়া যায়। দ্য থিং হচ্ছে যে টিচার হওয়ার মেইন মজাটা কিন্তু ওইখানে, যে স্টুডেন্টের কাছ থেকে একটা রিকগনিশন পাওয়া যাইতেছে, একটা সুন্দর সুন্দর কথা শোনা যাইতেছে। এই জিনিসটার মেইন মজা। আই বিলিভ অনলাইনে টিচারদের আসলে এই জিনিসটা মেইন মজা। অফলাইনে আমি 5,000 স্টুডেন্ট পড়াইতে হইলে আমার 4 বছর লেগে যাবে, যেটা আমি 6 মাসের আমি অনলাইনে পড়াই দিতে পারতেছি। বুঝলাম। এখন
আমার প্রশ্ন হচ্ছে আমি একটা বাচ্চা স্টুডেন্ট, এখন আমি জানি না ভাই আইবিএ তে কেমনে চান্স টান্স পাইতে হয়, কি করলে আমি রিফাত ভাইয়ের মতো রাস্তার মধ্যে আমাকে ছেলে বা মেয়েরা দাঁড়া করে আমার সাথে সেলফি তুলবে? হ্যাঁ, কি করলে আসলে আইবিএ তে কি করলে ভাই কি করলে আমি আইবিএ তে চান্স পাবো? ধরো কথার কথা আমি স্পেশালি বলি, আমি এইচএসসি 25 বা আমি এইচএসসি 26 অথবা 27, আমি ক্লাস 10 এ পড়ি, এই তিনটা ব্যাচের জন্য স্পেসিফিকলি বলি হ্যাঁ হ্যাঁ কি করলে এখন থেকে ভাই আমি আইবিএ তে চান্স পাবো? ব্যাচ তিনটার কথা বলে ভাই দারুণ একটা কাজ করছেন, কোশ্চেনটা আসলে খুব স্পেসিফিক। সো আইবি এর কোশ্চেন কিন্তু এভরি ইয়ার হচ্ছে গিয়ে খুব মডিফাই হইতেছে, একটু এভালুয়েশন হচ্ছে কোশ্চেনে। সো আমি যেইভাবে পড়াশোনা করছি বা যেই টাইপের কোশ্চেন আমি দেখছি, আমার সিনিয়র ব্যাচ ওই টাইপের দেখে নাই, আমার জুনিয়র ব্যাচ ওই টাইপের দেখে নাই। লেটেস্ট হচ্ছে বিবিএ 33rd ব্যাচ গেছে, ওদের কাছে শুনলাম ওরা নাকি 4 বা 5 মার্ক হচ্ছে ওদের ম্যাথে পাস মার্ক ছিল, 25-এ 4 বা 5। তো ইমাজিন করতে পারতেছো কোশ্চেনের লেভেল কতটা হার্ড ছিল। প্রিভিয়াসলি একটা সময় হয়েছে কি কোচিং গুলা হচ্ছে ওয়েট ওয়েট ওরা মোস্টলি জানে না যে আসলে আইবিএর কোশ্চেন প্যাটার্ন কেমন। হ্যাঁ। আইবিএর কোশ্চেন প্যাটার্ন আমি একটু বলে দিই। আইবিএর কোশ্চেন প্যাটার্নে ইংলিশে কোশ্চেন আসে 30টা অথবা 25টা, 25টা ম্যাথে কোশ্চেন আসে 30টা কিংবা 25টা, তারপরে অ্যানালাইটিক্যালে আসে 15 কিংবা 20টা, ওভারঅল 30-30-15, মানে টোটাল 75 এর একটা এমসিকিউ কোশ্চেন থাকে। এটা 1.5 ঘন্টা পরীক্ষা দিতে হয়। এটা একটু চেঞ্জ হতে পারে, 25 জায়গায় 30 একটা বেশি কম হতেই পারে। তো 75 মার্কের একটা এমসিকিউ কোশ্চেন থাকে বা 70 মার্কের, এটার জন্য 1.5 আওয়ার্স বা 90 মিনিট থাকে। তারপর একটা রিটেন কোশ্চেন শুরু হয়। রিটেন মানে হচ্ছে বাংলা এবং ইংলিশ দুইটাই থাকে, লিখিত। সো লিখিত আধা ঘন্টার একটা থাকে, এর মধ্যে 2-3টা প্যাসেজ থাকে ইংলিশে, হ্যাঁ কিছু ট্রান্সলেশন থাকে, কিছু একটা বাংলা প্যাসেজ থাকে। এইটা আধা ঘন্টার মধ্যে লিখতে হয়। হচ্ছে ওভারঅল একটা আইবি এর প্যাসেজ মানে পরীক্ষা। ওকে, এবার বল। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে প্রিভিয়াসলি দেখা যাচ্ছে কি, প্রিভিয়াসলি দেখা যেত যে মানুষ কোশ্চেন ব্যাংক সলভ করতেছে, কোশ্চেন ব্যাংক সলভ করে হয়ে যাইতেছে। আব তুমি বুঝতেছো যখন 4.5 পাস মার্ক হয়, চিন্তা করো 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। 4.5 পাস মার্ক। হ্যাঁ, এই বছর শুনলাম যে 33rd ব্যাচে। চিন্তা করো 25-এ 3.5 4.5 মানে কি এইচএসসি 24? এইচএসসি 24 ব্যাচ। হ্যাঁ, সবাই কিন্তু 10,000 মানুষ এই যে এইচএসসি 24-এ ভর্তি পরীক্ষা দিচ্ছে। 10,000 এর ভিতরে ধরো 5,000 মানুষ বা 4,000 মানুষ তারা কিন্তু কোশ্চেন ব্যাংক পুরো মুখস্থ করে আসছে। যত মানুষ প্রিপারেশন নিছে প্রত্যেকে কোশ্চেন ব্যাংক পড়ছে, স্টিল 4.5 পাস মার্ক। তার মানে জাস্ট কোশ্চেন ব্যাংকে জিনিসটা কিন্তু এখন আর আটকায় যাইতেছে না, কোশ্চেন ব্যাংক থেকে আসলে বাইর হইতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই অমুক ভাই তো জাস্ট কোশ্চেন ব্যাংক দেখছে, তমুক ভাই তো জাস্ট এটা দেখছে, তার হয়ে গেছে। দা থিং হচ্ছে আমি আমার নিজের ক্ষেত্রে বলি, আমি হচ্ছে এইচএসসি 21, আমি 1 মাসের মতো প্রিপারেশন নিছিলাম, আমি কোশ্চেন ব্যাংকও দেখি নাই। আমি অন্যের কোশ্চেন সলভ করতাম, আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট ছিলাম, আমার হইছে। তাইলে কি এটা আমি খুব সাজেশন দিব যে এরকম করো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, সাথে হচ্ছে অন্যের কোশ্চেন সলভ করে দাও, 1 মাস হয়ে যাবে, এই সাজেশন কি আমি দিতে পারবো? এই সাজেশন কিন্তু দেওয়া ঠিক না। সো বেসিক্যালি তুমি সবার, আমার যেটা সাজেশন, তুমি সবার প্রথমে দেখো প্রত্যেকটা টপিকের বেসিকটা দেখো কি টাইপের কোশ্চেন আসে, এইটার জন্য তুমি কোশ্চেন ব্যাংক দেখতে পারো। বাট এইটা দেখা থেমে গেলে আসলে হবে না, যে জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক করেই আমার ক্লাস শেষ, এইটাই করা যাবে না। আমার সাথে অ্যাডভান্সড কোশ্চেন দেখতে হবে। অ্যাডভান্সড কোশ্চেন কোন কোন সোর্স থেকে আসে, তোমার যেখানে পড়বা নিজে পড়লেও সোর্স করবা যে অ্যাডভান্সড লেভেলের কোশ্চেন কোথা থেকে আসে, ওগুলা সলভ করতে হবে। সো সাপোজ তুমি পার্সেন্টেজ একটা টপিক আছে, পার্সেন্টেজের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ করে থেমে গেলে হবে না, ওগুলা খুব ইজি, ওগুলা আসবে না। ওগুলা দিয়ে তুমি শুধু জানতে পারো যে এই টাইপের কোশ্চেন আসে, তোমার ওইটার উপর অন্তত 3 লেভেল তোমার উপরে যাইতে হবে। সো তুমি আগে বেসিক কোশ্চেন দেখবা, দেন তুমি যেখানে পড়ো বা নিজে পড়ো ওখানে ডিমান্ড করবা যে আমাকে আরো অ্যাডভান্স জিনিসপত্র পড়ান, অ্যাডভান্স জিনিসপত্র দেখেন, ওগুলা সলভ করবা। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিসের উপরে থাকবা, প্র্যাকটিস থামানো যাবে না। যত বেশি প্র্যাকটিস করবে, যেহেতু এটা একটা এমসিকিউ এক্সাম, রিটেন পার্টও আছে, আইবিএ তে কিন্তু একটা রিটেন এক্সামও হয়, বাট ওটার কথা পরে আসে। যেহেতু একটা অ্যাপটিটিউড এক্সাম, এটা একটা এমসিকিউ এক্সাম, সো যত বেশি প্র্যাকটিস করবা তোমার জন্য জিনিসটা তত বেশি হেল্পফুল হয়ে যাবে। ওকে, ওকে। আচ্ছা, ভালো, আমি বুঝতে পারছি। তো মোটামুটি ওরা একটা গাইডলাইন পাইছে যে আইবিএ তে চান্স পাইতে কি হয়। আমার মনে হয় যে এর পরের ভিডিওটা তোমাদের জন্য রিফান্ডটা এক্সক্লুসিভলি করে দিবে যে হোয়াট এক্স্যাক্টলি দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু স্টাডি ফর লাইক আইবিএ প্রিপারেশন। সো এইটা দেখলে তোমরা আরো অনেক বেশি ক্লিয়ার হবা যে আসলে ভাই মানে আমি অ্যাকচুয়ালি কি পড়বো, কোন বই থেকে কি পড়বো, কটুক পড়বো, এক্স্যাক্টলি মানে কট্টু কি কি পড়লে আইবিএ তে তুমি চান্স পাবে, এগুলো রিফান্ড পরের ভিডিওতে বলে দিবে। সো আমরা একটা সিরিয়াস কোশ্চেন করি, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা কথা হয়ে যাবে, ঠিক আছে? You have to rank 4 universities, আরো স্পেসিফিকলি বললে 4 ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্ট, ঠিক আছে? 1 2 3 4, এটা বেসড অন ইয়োর চয়েস। আমি বুঝতে পারতেছি যে
যার যার নিজের মাথার বুদ্ধি দিয়ে সে চাকরি করে ব্যবসা করে ধনী হয়। হ্যাঁ অবভিয়াস। এটা ডেফিনেটলি এই আই ডোন্ট কেয়ার সে ন্যাশনাল ইউনিভার্সিটির একদম সবচেয়ে খারাপ যেটা ইনস্টিটিউশন আছে ওখান থেকে পড়ে সে বিল গেটস হতে পারে, অবভিয়াস হইতেই পারে। বাট আমার কথা হচ্ছে জেনারেল নর্মাল মানুষের জন্য এভাবে করে যদি চিন্তা করি সবাই নর্মাল, সবাই একই ধরনের পেসে আগাচ্ছে, তাইলে আমার হাতে আছে একটা ঢাকা ইউনিভার্সিটি আইবিএ বিবিএ, আমার হাতে আছে বিইউপি বিবিএ, আমার হাতে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি বিবিএ এবং আমার হাতে আছে হার্ভার্ডের বিবিএ। সো আমি এই চারটা জিনিসকে আমি চাচ্ছি একটা র্যাঙ্কিং তুই করবি, এই র্যাঙ্কিংটা করে মানুষকে বলবি যে কেন তোর কাছে মনে হলো যে এই চারটা ইউনিভার্সিটি তুই এরকম র্যাঙ্ক করছিস। সো প্রথম কথা ভাই, হার্ভার্ডের এত অপমান করার জন্য হার্ভার্ড এখন আপনার নামে যদি মামলা দেয় আমি আপনারা চিনি না। এই ভিডিওর সাথে আমার কোনো অ্যাসোসিয়েশন নাই। হার্ভার্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড বিজনেস স্কুল, এই অপমানের জন্য আমি ক্ষমা চাচ্ছি। ওকে সো ওইটা আলাদা লেভেলের জিনিস ভাই, ওটার কথা বাট ওকে সো সো হার্ভার্ড নাম্বার 1, হ্যাঁ আলাদা লেভেল। আচ্ছা নাম্বার 1 বললাম, নাম্বার 1 ওকে। সো আমি আইবিএ, ইউপি আর প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কথা বলি। সো অ্যাগেইন একটা ইউনিভার্সিটির আই বিলিভ একটা ইউনিভার্সিটির বেস্ট থিং হচ্ছে সে তার স্টুডেন্টদের কিভাবে গাইড করতে পারবে। আমি 3 জায়গায় নিজের স্টুডেন্টদের দারুণভাবে গাইড করে যে তোমার কি কি করা উচিত। বাট যেহেতু আমি আইবিএতে পড়ি আমি একটা বায়াস দেখাবো ভাই, অবভিয়াসলি সবার নিজের তারা বেস্ট মনে হয়। বায়াস, আমার বায়াস হচ্ছে আইবিএর সাথে শেষ। ওকে আমার বায়াস আচ্ছা 1 নাম্বারে এটা হচ্ছে জাস্ট আমার বায়াসের জন্য, কারণ আমি এখানে পড়ি। বিউপি আমি 2 এ রাখবো। বিউপি 2 এ রাখার কারণ হচ্ছে অ্যাগেইন বায়াস। আমার অনেক ফ্রেন্ড হচ্ছে বিউপিতে পড়ে অ্যান্ড দে আর ডুইং এক্সট্রিমলি গুড। এক্সট্রিমলি গুড বলতে ওদের সাথে যখন কথাবার্তা বলি ওদের নলেজ, ওদের স্কিল ট্রেমেন্ডাস লেভেলের। অ্যান্ড প্রবাবলি আমি 3rd এ হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির বিবিএ গুলা রাখবো। বাট অ্যাগেইন ইউনিভার্সিটি হচ্ছে তোমার জাস্ট গাইডলাইন দিবে, তোমার নিজের হচ্ছে নিজের প্রুফ করাটা হচ্ছে মেইন। বাট আমি যদি আমার নিজের বায়াস থেকে বলি আমি আইবিএ রে 1 নাম্বারকে রাখবো, আমি বিওপি কে 2 এ রাখবো, আমি প্রাইভেটকে 3 এ রাখবো। আচ্ছা অ্যাপার্ট ফ্রম তোর বন্ধু ওই জায়গায় আছে হ্যাঁ এটা না, হুম। আমি বলতে চাচ্ছি ধর আমি হচ্ছে এখন একটা বিজনেস ওনার, আমি কি করবো ভাই, আমি চাকরি, মানুষ কি চায় ভাই, বেসিক মানুষজন চায় আমি একটা বিবিএ করছি, আমার একটা ভালো জব লাগবে, ভালো টাকা পয়সা কামাবো, তো মেরিট একটা কোম্পানি উই আর হায়ারিং, হ্যাঁ আমরা অনেক মানুষকে আসলেও নিচ্ছি। তো আমার সামনে 3টা মানুষ আছে, তো তুই হচ্ছে কি বিজনেস ওনার, তোর সামনে 3টা মানুষ আছে, একটা আইবিএ বিবিএ এর, একটা বিইউপি বিবিএ এর, একটা আমি স্পেসিফিকলি প্রাইভেটের জায়গায় কথার কথা নর্থ সাউথ কিংবা ব্র্যাক, হ্যাঁ নর্থ সাউথ স্ল্যাশ ব্র্যাক আমি এভাবেই বললাম, এইরকম 3টা ক্যান্ডিডেট আছে। হুইচ ওয়ান উইল ইউ পিক এন্ড ওয়াই? সেম টু বি অনেস্ট আমি নিজে করলে অ্যাগেইন ভাই আমি স্কিলই দেখতাম, আমি যদি নিজে হচ্ছে করতাম। বাট প্রবাবলি হচ্ছে আইবি এর যেহেতু একটা খুবই স্ট্রং একটা অ্যালুমনাই বেস আছে, যদি ধরি যে 3 জনের হচ্ছে স্কিল সমান, আইবি এর খুবই স্ট্রং একটা অ্যালুমনাই বেস আছে। বিবি অনেক ভালো করতেছে, সরি বিউপি অনেক ভালো করতেছে বাট একটু নতুন। আর আইবিএতে হচ্ছে কি আমি নিজে পড়ার জন্য হচ্ছে একটা জিনিস আমি ফিল করতে পারছি যে আইবিএর স্টুডেন্টের কুইক লার্নিং অ্যাবিলিটি, বিউপির মানুষেরও প্রবাবলি আছে, এনএসইউরও প্রবাবলি আছে, বাট লার্নিং অ্যাবিলিটিটা খুব কুইকলি, এটা খুব দারুণ। সো প্রবাবলি হচ্ছে আমি সবার প্রথমে আইবিএর মানুষটা নিতাম, দেন বিউপির মানুষটা নিতাম, দেন এনএসইউর মানুষটা নিতাম। অ্যাগেইন বায়াস আসবে, আমি একজন মানুষ, মানুষ মাত্র বায়াস আসলে আসে ভাই। আচ্ছা ভাই বিইউপি কি আসলে পাবলিক ইউনিভার্সিটি? আই এম সিরিয়াস, আমি সিরিয়াস কোশ্চেন করছি, বিইউপি ইউনিভার্সিটি? বিউপির অ্যাডমিশনের প্রিপারেশন যারা দিচ্ছ এরা মুখস্থ করে রাখো, বিউপি সম্ভবত দেশের 28তম পাবলিক ইউনিভার্সিটি, ভুল হইলে মাপ চাই, বাট ইয়েস বিউপি পাবলিক ইউনিভার্সিটি। ওকে এটা ওরা কিন্তু খুব কোশ্চেনও করে, ওদের সাধারণ জ্ঞানে জিকে পার্টে কোশ্চেন আসে যে বিউপি কততম পাবলিক ইউনিভার্সিটি, সম্ভবত 28তম, আমার নিজেরও মনে নেই, অনেক দিন আগে পড়ছে ভাই। ওকে আচ্ছা রিসেন্টলি না আমি একটা খুব মজার একটা ইনফো দেখলাম, বেশ কিছুদিন আগে এটা ছড়াইছে যে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিজ গুলো আছে, সোজা সাপটা আমি যদি বলি বাংলাদেশের কর্পোরেট সেক্টর, বাংলাদেশের কর্পোরেট সেক্টরে সবচেয়ে বেশি পরিমাণ কাঁপাচ্ছে কোন কোন ইউনিভার্সিটির পোলাপান, ডেটা আমি দেখলাম। হ্যাঁ 1 নম্বরে দেখলাম আইবিএ ডিইউ, অবভিয়াসলি। 2 নম্বরে দেখলাম আমি আইইউটি, হ্যাঁ আইইউটি, 3 নম্বরে আমি দেখলাম বিইউপি। হ্যাঁ মানে এবং তারপরে অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেকগুলা জিনিসপাতি আছে। আচ্ছা ভাই এখন আমার একটা কোশ্চেন হচ্ছে, মাঝখান দিয়ে আমি নিজে আইইউটিয়ান, আমি বুঝতেছি আসলে কেন আইইউটির পোলাপাতি আছে। আমার কাছে মনে হয় যে আইইউটিতে পরীক্ষা দিতে হয় ইংলিশে, অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এটা হয় না। সো বেসিক্যালি তাদের ওখানে ইংলিশ মিডিয়ামের পোলাপান একটু বেশি থাকে। আর এর পাশাপাশি আমার কাছে যেটা মনে হচ্ছে আইইউটির এখন এমন একটা ট্রেন্ড স্টার্ট হয়েছে আইইউটিতে যে
ইঞ্জিনিয়ার হয়ে বেরোতেছে সবাই, বাট দে আর নট ডু ইঞ্জিনিয়ারিং জবস, তারা কর্পোরেটে চলে যাচ্ছে। প্রত্যেক বছর আমি যদি বলি বড় বড় যে ইউনিলিভার বলি, বিএটি বলি, আরো যতগুলো আছে বাংলাদেশে কোম্পানি, যদি ওয়ালটন বলি, হ্যাঁ হ্যাঁ এগুলো পুরোটা আইওটি দিয়ে ভরা। স্টার্ট আপ গুলো যেন সব হ্যাঁ আইওটিএন দিয়ে ভরা। তো এরা আসলে ইঞ্জিনিয়ারিং ছেড়ে বিবিএতে গিয়ে তারা দেখতেছি যে তারা বিবিএ এর পোলাপানের ভাত মেরে দিচ্ছে এক ধরনের। আমি আবার দেখতেছি বুয়েটিয়ান পোলাপান সরাসরি এখানে না গিয়ে তারা কি করতেছে, বুয়েট থেকে একটা এমবিএ করতেছে, আইবিএতে একটা এমবিএ করতেছে সবচেয়ে বেশি, তারপরে তারা আবার আমাদের রূপম ভাইয়ের মতন। হ্যাঁ রূপমের মতো রূপম ভাই। তারা আবার কি করতেছে, তারা এসে বিবিএ ভাত মেরে দিচ্ছে। হ্যাঁ সো এই যে আইওটি মাঝখান দিয়ে ঢুকে গেল, বুয়েট থেকে এমবিএ করে তারা আবার বিবিএ এর ভাত মেরে দিচ্ছে। এখন কি বিবিএ করার রিস্ক? এটা হচ্ছে একটা কোশ্চেন। প্রথম কথা হইলো, আমি তো আজ পর্যন্ত মানে আমি 3 বছরে তো 3টা সিনিয়র ব্যাচ দেখলাম। আমি 3 বছর সিনিয়র ব্যাচে কিন্তু কাউরে শুনি নাই যে কেউ চাকরি না করে মানে নিজের ইচ্ছে হইলে আলাদা কথা, কেউ নিজে বিজনেস করতে চান, কেউ বাইরে যাইতে চান, কারো অন্য প্যাশন থাকে, কারো ফটোগ্রাফির প্যাশন, কেউ ব্লগিং এর প্যাশন, ওগুলা ছাড়া কেউ জব করতে চাইছে, জব পায় নাই, আমি আসলে এরকম পর্যন্ত দেখি নাই। আর টু বি অনেস্ট হচ্ছে বাংলাদেশে বিবিএ গ্র্যাডদের, স্পেশালি আইবিএ বিবিএ গ্র্যাডদের জবের বা বিউপির বিবিএ গ্র্যাডদের জবের, আই ডোন্ট থিঙ্ক যে নিয়ার ফিউচারে জব অফার মানে অভাব হওয়ার কোনো কারণ আছে। আর প্লাস একটু পলিটিক্যাল কথাবার্তা, আমাদের গভর্নমেন্ট কিন্তু ভাই খুব জোস করতেছে এখন। And খুব জোস। আশিক চৌধুরী ভাইয়া, উনি কিন্তু আইবিএর গ্র্যাজুয়েট বাই দ্য ওয়ে। বাংলাদেশে যে এখন বাংলাদেশের বাইরের দেশ থেকে যে ইনভেস্টমেন্ট আনার যে জিনিসটা, বিডা বলে এটাকে, এটার চেয়ারম্যান আশিক চৌধুরী ভাই কিন্তু আইবিএ, ওনারা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট দাঁত দিয়ে আনছে, নট লাইক ই অ্যাপ্লাইড। উনি কোনো বিসিএস দেয় নাই, জীবনে একদিনও সরকারি চাকরি করে নাই। ইউনুস গভর্নমেন্ট, প্রফেসর ডক্টর ইউনুস গভর্নমেন্ট, উনি আসছেন, এসে কল দিচ্ছেন আশিক চৌধুরী ভাইয়া, উনি ফরেন কান্ট্রি থেকে পরের দিন উনি চলে আসছে। সো এই ভাই কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড আছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড না? হ্যাঁ হ্যাঁ উনি স্কাই ডাইভিং এর জন্য। জোস। অ্যানাদার থিং হচ্ছে আইবিএর ব্যাপার আমি খুব পছন্দ করেছি, খুবই চিল মানুষ, লাইক উনি এইচএসবিসির হচ্ছে কাঁপানো একজন মানুষ, যেই জায়গায় হচ্ছে স্কাই ডাইভিং করতেছে ছুটির সময়। বিএটির যিনি আগের সিইও ছিলেন, দেখতাম উনি এক্সট্রিম গুড ক্রিকেট খেলতেন, আমি ওনার ক্রিকেট খেলা দেখছিলাম। এক্সট্রিম গুড গলফ খেলতেন হচ্ছে। সো খুব জোস একটা জিনিস। তো যেটা বলতেছিলাম, বাংলাদেশে প্রচুর বিদেশি কোম্পানি ইনভেস্ট করতেছে। সামনে একটা ইনভেস্টমেন্ট সামিট আছে, যদি একটা কোম্পানি ইনভেস্ট করে, একটা অফিস বানায়, আমাদের দেশে কিন্তু এগুলো অফ হবে না, বরং বাড়বে। সবার প্রথমে কারে লাগবে ভাই? সবার প্রথমে তো অফিস চালাইতে একজন বিবিএ গ্রেড বা এমবিএ গ্রেডেরই তো লাগবে, তাই না? অফিস চালাইতে তো মানুষ লাগবে। সো জব বাড়তেছে, কমতেছে না। আই ডোন্ট থিঙ্ক যে, অন্তত আমি টেনশন করতেছি না এই নিয়ে এখন। ওকে, ওকে, ভেরি গুড। আচ্ছা, তো ভালো কথা। আমার মনে হচ্ছে যে ওভারঅল একটা আইডিয়া আমরা পেয়ে গেছি। হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যে ইউ আর নাও অ্যান অ্যাক্টিং ইনস্ট্রাক্টর অফ মেরিটো হ্যাঁ ফর স্পেশালি আইবিএ অ্যাডমিশন প্রিপারেশন ফর এইচএসসি 25 আর এইচএসসি 26, রাইট? হ্যাঁ হ্যাঁ ওকে, সো আমার পয়েন্টটা হচ্ছে যে মেরিটোতে তুই ভাই স্টুডেন্টদেরকে কি প্রোভাইড করতেছিস? স্টুডেন্টরা মেরিটোতে কেন আইবিএ এর প্রিপারেশন নেওয়ার জন্য পড়বে? কেন? আমি কিচ্ছু জানি না। এবং আমার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অন্য কোনো জায়গায় না পড়ে কেন সে মেরিটোতে পড়বে? এটাও আমার একটা কোশ্চেন। আচ্ছা, সো এই বছর আসলে মেরিটোতে প্রচুর রিভ্যাম্প হইছে। আমরা নতুন অনেক জিনিসপাতি আনছি, এটা আপনি জানেন ভালো করেই। তারপর আরেকবার বলতেছি, পুরা বলতে গেলে আমরা আমাদের আউটলুকই চেঞ্জ করে ফেলছি। আমরা অনেক নতুন জিনিস শেয়ার করছি। একটু আগে আমি বলতেছিলাম যে জাস্ট কোশ্চেন ব্যাংক দিয়ে আর হচ্ছে না, আমাদের লেভেল অনেক অ্যাডভান্সড যাইতে হইতেছে। এটা আমি পার্সোনালি ফিল করি। সো আমি এটা আমার নিজের এই চিন্তাটা আমি এবারে কোর্সে আনতে চাইতেছি। সো বাংলাদেশে আই ডোন্ট থিঙ্ক যে আর কেউ একই টপিকের উপর 2 রকমের ক্লাস দেয়। একই সাথে রেকর্ডেড ক্লাসও দিচ্ছে, একই সময়ে হচ্ছে গিয়ে লাইভ ক্লাসও দিচ্ছে। আর রেকর্ডেড ক্লাস বলতে কিন্তু আমরা এইটা বুঝাইতেছি না যে আগের বছরের লাইভ ক্লাসে রেকর্ড করে দিলাম, আর্কাইভ বলে দিলাম, এইটা। সো বেসিক্যালি এইটা যদি বলি তাইলে এটা আসলে একটা লাইভ ক্লাসই। এটা একটা লাইভ ক্লাস, এটা তো আগের লাইভকে রেকর্ড করে আবার এইটা না, লাইভ ক্লাস না, এরকম কিছু। এরকম না। আমাদের রেকর্ডেড ক্লাস মানে অ্যাকচুয়ালি রেকর্ডেডই করা হয়েছিল। সো 2 ধরনের ক্লাস দেওয়ার পিছে লজিকটা হচ্ছে, আমার লজিকটা হচ্ছে ওই যে আমি বলছিলাম যে অনলাইন ক্লাসে সব ধরনের স্টুডেন্ট থাকে, আমার সব ধরনের স্টুডেন্টরা পড়াইতে হয়। সো সাপোজ হচ্ছে গিয়ে এমন একটা স্টুডেন্ট আমি, যার হচ্ছে গিয়ে প্রিপারেশনটা অত ভালো না, বেসিকটা ভালো না, সে আমাদের রেকর্ডেড ক্লাসে বেসিকটা সে কমপ্লিট করে আসলো।
এবং রেকর্ডেড ক্লাসগুলো খুব ছোট ছোট হয়, 8 মিনিট 10 মিনিট করে এক একটা টপিকের। নাউন একটা টপিক নিলাম, নাউনের টপিকে আমি 10টা সাব টপিকে ভাগ করলাম, প্রতিটা 10 মিনিট করে। তাইলে সে প্রতিটা ছোট ছোট সময় নিয়ে সে যাতায়াত করতেছে। সাপোজ সে বাসে করে কোথাও যাইতেছে, সাপোজ সে মাঠে খেলতে খেলতে একটু রেস্ট নিচ্ছে, তার হঠাৎ করে মনে হইলো যে আচ্ছা এটা একটু দেখি, তার নিজের মনে হইলো সে যেন 10 মিনিটে দেখতে পারে। তার পরীক্ষার আগের রাতে মনে হইলো যে এই টপিকই আমি একটু দেখি, নাউনের একটা সে রুল ভুলে গেছে সে, কারণ পুরো 1.5 ঘন্টার ক্লাস তার পক্ষে দেখা সম্ভব না। নাউনের একটা স্পেসিফিক পার্ট ভুলে গেছে, সেটা সে 10 মিনিটে যেন দেখতে পারে। আমাদের রেকর্ড ক্লাসে সে বেসিকটা পারে, বেসিকটা সে যখন পারে এরপর আমরা লাইভ ক্লাসে আসি। এই বেসিক ক্লাসগুলো দেখি পুরো সিলেবাসটা কভার আপ করা হয়? হ্যাঁ, পুরো সিলেবাসটা বেসিক আমি কভার আপ করে দিলাম, বাট ওটা বেসিক, অর্থাৎ ওটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আছে, ওটা রুলস আছে, ফর্মুলাস আছে, বাট আইবি এর লেভেল কিন্তু আপ হইতেছে দিন দিন। প্রিভিয়াসলি জিমেট ক্লাবে সাপোজ হচ্ছে যেই লেভেলের কোশ্চেন আসতো এখন সেই লেভেলের না, বাড়তেছে। তাইলে আমি লাইভ ক্লাসে আমি অ্যাডভান্সড কোশ্চেন গুলা, যেগুলা হচ্ছে গিয়ে আবার আমার টপারকে এক্সাইটেড করবে, সেই কোশ্চেন গুলো আমি আবার লাইভ ক্লাসে রেখে দিতে পারতেছি। সো আমার এই কোর্স অফারিং এ একদম বেসিকও যাইতেছে, একদম আমার অ্যাডভান্সড ক্লাসও যাইতেছে, কিন্তু আমার টাইমের ওয়েস্ট হইতেছে না। টাইমের ওয়েস্ট হইতেছে না বলতে কিভাবে? সাপোজ আমি যদি স্টুডেন্ট হইতাম, আমার ইংলিশ মোটামুটি ভালো লেভেলে ছিল, আমি আর্টিকেল প্রবাবলি আমি পড়তাম না, আর্টিকেলটা আমি স্কিপ মেরে যেতাম, আর্টিকেলের অধিকাংশ পার্ট। আমি কাউন্টেবল নাউনের আগে কোন মডিফায়ার বসে, কোন ডিটারমিনেন্ট বসে, সরি আমার নন কাউন্টের আগে কোন ডিটারমিনেন্ট বসে, এটা আমি পড়তাম না, এটা আমি স্কিপ করতাম। সো আমি ওগুলো আমার রেকর্ডেড ক্লাসের ওই 10 মিনিট 10 মিনিট পার্ট স্কিপ করতে পারতেছি, আমার ওইদিকে সময় আমি বাঁচাইতেছি। যার লাগবে সে ফুল দেখতে পারতেছে, যার লাগবে না সে স্কিপ স্কিপ করে রাখতেছে। এখন এরপরে আমি আরেকটা জিনিস বলছিলাম যে প্রচুর প্র্যাকটিস করা লাগবে, এটা হচ্ছে আমার ইয়া। সো প্র্যাকটিস আমি 3টা সিস্টেমে আমাদের এখানে এখন দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে সে বেসিক ক্লাস করার পরে প্রত্যেকটা ক্লাসের শেষে একটা তার কুইজ দিতে হয়, 2টা কুইজ দিতে হয়, সরি 2 ধরনের। একটা হচ্ছে আইবিএ তে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনের উপর কুইজ। মানে কি নাউনের ক্লাস করার করে ওই নাউনের উপরেই যত আইডিয়া হ্যাঁ। কোশ্চেন আসছে ওগুলোর উপর কুইজ? সাপোজ আমি নাউনের ক্লাস করলাম, একটা কুইজ হবে নাউনে আইবিএ তে প্রিভিয়াস ইয়ারে যেই কোশ্চেন আসছে ওগুলার উপর একটা কুইজ, কোশ্চেন ব্যাংক সলভ। একটা হচ্ছে আইবিএ তে আসতে পারে, আছে নাই আসতে পারে, এইরকম টপিকের উপর একটা কুইজ। এটা বেসিক রেকর্ডের ক্লাস দেখার পরে গেল। এরপর সে লাইভ ক্লাস করলো না, লাইভ ক্লাস করার পরে আবার ওই লাইভ ক্লাসের টপিক, লাইভ ক্লাসে সে নাউন পড়লো, সেই নাউনের উপর আরেকটা কুইজ। ফাইনালি সে 1 সপ্তাহে সে 4টা ক্লাস করলো, সে ইংলিশ করলো, ম্যাথ করলো, অ্যানালিটিক্যাল করলো, আরো একটা সে ক্লাস করলো। এই 4টা ক্লাসের টপিকের উপর আবার উইকলি আবার পরীক্ষা, টোটাল সে 4টা পরীক্ষা সে 1 সপ্তাহে দিয়ে দিতেছে। আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস রাখছি এইখানে। প্লাস আমাদের ভোকাবুলারির জন্য একটা জিনিস আছে, স্টুডেন্টদের আমি এই 3 বছর পড়ায় দেখছি যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা খায় টু বি অনেস্ট ভোকাবুলারি। Vocabulary। আমি নিজেও খাইছি। আমিও খাইছি ভাই। আমি এখন যদি কেউ আমার জিজ্ঞাসা করে আমি বলবো ভোকাবুলারি কই থেকে পড়তে, আমি বলবো ওয়ার্ড স্মার্ট থেকে পড়তে। ওয়ার্ড স্মার্ট দারুণ একটা বই, কিন্তু সবাই তো আর মনে রাখতে পারে না। আর ওয়ার্ড স্মার্টে না মানে মনে রাখার জন্য আলাদা করে আলাদা ব্যয়ও নাই, ওরা জাস্ট ওয়ার্ড গুলা দিছে। সাপোজ এটা একটা ডিকশনারি, এটা একটা ডিকশনারি যেটাতে ইংলিশ টু ইংলিশ একটা ওয়ার্ড মিনিং দেওয়া আছে। সো যে যার মনে রাখতে একটু কষ্ট হইতেছে তার জন্য নেমোনিক ভোকাবুলারির একটা ব্যবস্থা আছে। নেমোনিক ভোকাবুলারি জিনিসটা কি একটু এক্সপ্লেইন করি। আমরা তো সবাই এইচএসসি কমপ্লিট করছি বা করতেছি। ছোটবেলায় আমরা পর্যায় সারণী পড়ছিলাম, খার ধাতু কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে, হাই কুলাঙ্কার হাজিয়াস পে দেবে আমায়। আমি কিন্তু ভাই কেমিস্ট্রি পড়ছি আজ থেকে 4 বছর আগে, শেষ পড়ছি 2021 সালে ভাইয়া। এরপরে কিন্তু আমি আর কেমিস্ট্রি পড়ি না, এটা 2025 সাল, আমার মুখস্থ আছে। আর এই খার ধাতু আমি পড়ছি ক্লাস 9-এ, যেটা 2017 সালে সম্ভবত, আজ থেকে 8 বছর আগে। জিনিসটা আমার এখনো মনে আছে, কেন? এই ছন্দটা থাকে আমার মনে আছে। আমি যদি একটা জিনিস মুখস্থ করতেছি ওটাকে একটা ছন্দের সাথে মিশাই, জানো তাইলে আমার মনে রাখতে খুব ইজি হয়। ধরো চাণক্য মাণিক্য হ্যাঁ, বাণিজ্য চাণক্য, লবণ বাণিজ্য লবণ। কণিকা, আরে সে তোমরাও বাংলা সেকেন্ড পেপার পড়ছি সে ক্লাস 10 এ। এখনো মনে আছে। একটা যদি আমরা ছন্দের সাথে ম্যাচ খাওয়াই দেই তাইলে জিনিসটা খুব ইজিলি হয়ে যায়, মনে রাখা যায়। এরপরে আবার দেখলাম যে না, জাস্ট ছন্দ দিয়ে হইতেছে না, মানে মনে পুরো শান্তি আমি পাচ্ছি না। একদিন আমি একটা সফটওয়্যার না সরি একটা ওয়েবসাইট দেখলাম, ওই ওয়েবসাইটে ওরা করে কি একটা ওয়ার্ডের সাথে এআই জেনারেটেড একটা ইমেজ বা একটা জিফ দিয়ে দেয়। সাপোজ তুমি হচ্ছে একটা ছবি দিছো যে হোস্টিলিটি,
ও হোস্টেলিটির সাথে একটা রিলেভেন্ট একটা ছবি দেওয়া যে দুইজন মারামারি করতেছে, ঝগড়াঝাটি করতেছে, এরকম একটা জিপ একটা ছবি দেওয়া। আমার লাগলো যে আচ্ছা এই জিনিসটা একটু মজা আছে, মনে থাকবে আমার। এই যে এখন অ্যাকচুয়ালি মনে আছে। সো নেমোনিক ভোকাবুলারির ভিতরে আমরা সাথে ওই ছবিটাও এড করে দিছি। সো একটা ভোকাবুলারি, তার পার্টস অফ স্পিচ, তার স্পেলিং, তার ইংলিশ শব্দার্থ, তার সিনোনিম অ্যান্টোনিম একটা সিঙ্গেল পেইজে, সাথে তার মনে রাখার জন্য একটা ছন্দ, সেই ছবিটার সাথে সেই ওয়ার্ডটার সাথে একটা রিলেটেড ছবি। সো এইটা ভোকাবুলারি মনে রাখার জন্য একটা জিনিস। আরেকটা জিনিস আমাদের আছে, এটা হচ্ছে যে এটা নতুন, আমরা গত বছর এটা করতে পারি নাই। প্রিভিয়াস ইয়ার গুলাতে আইবিএ তে কি কি ভোকাবুলারি আসছে এটা বাংলাদেশে কোথাও নাই। আমি ৩ বছর কোথাও পাইনি, কোথাও নাই যে ১৯৯৯ সালে অমুক ভোকাবুলারি গুলো আসছে, ২০০৫ সালে অমুক ভোকাবুলারি গুলো আসছে, এরকম লিস্ট। আমরা ওই লিস্ট গুলা কইরা দিছি। ইঞ্জিনিয়ারিং এ দেখবা আছে। ইঞ্জিনিয়ারিং এ একটা জিনিস আছে, তুমি অমুক কোচিং তমুক কোচিং এর একটা যদি বই আনো, কনসেপ্ট বুক আনো, দেখবা যে দেওয়া আছে যে অমুক সালে এই টপিকে এতটা কোশ্চেন আসছে, অমুক সালে এতটা কোশ্চেন আসছে, এরকম নাই। আইবিএ তে নাই। এই প্রথম আমরা ভোকাবুলারির জন্য এটা আনছি। প্লাস আমরা বাকি সমস্ত টপিকের জন্যও আছে যে অমুক সালে নাউনে ৭ টা প্রশ্ন, প্রোনাউনে ৩ টা প্রশ্ন, এরর ডিটেকশনে ২ টা প্রশ্ন, এরকম একটা জিনিস আমরা আনছি। প্লাস আমরা কোশ্চেন ব্যাংক পার্টটাকে একটু আমরা রিভ্যাম্প করছি। রিভ্যাম্প বলতে কি, কেউ যদি আমাকে এখন জিজ্ঞাসা করে, আমাকে না তুমি আইবি এর যেকোনো মানুষকে জিজ্ঞাসা করে যে ভাই আমি আইবি এর প্রিপারেশন নিব কিনা কিভাবে বুঝবো? আমরা সবাই একটা কমন অ্যান্সার দেই। অ্যান্সারটা হচ্ছে কি যে তুমি একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলো, ফোনে একটা স্টপওয়াচ অন করো, খাতা কলমে জিনিসটা সলভ করো, সলভ করে দেখো তুমি কয়টা পারো। আমি তো এমনিই করছি। হ্যাঁ, জিনিসটা আমি নিজেও এভাবেই করছি। আমি কোথাও মক-টক না দিয়ে আমি বাসায় এই কাজ করছি। বাট জিনিসটা হইলো আমার অনেস্টির উপর। আমি যদি অনেস্ট হই তাইলে, যদি আমি ডিসঅনেস্ট হই, আমি স্টপওয়াচ বন্ধ করে যদি আমি গান শুনতে যাই, আমি চা খাইতে যাই, জিনিসটা আসলে হইল না। আর এটা হয় কিন্তু ভাই। হ্যাঁ, হয়। বাসায় এটা প্লাস আমার নিজের মিলানো লাগতেছে। এরপর আমার কোশ্চেন ব্যাংকের সলিউশনটাই না আমার খাতায় মিলানো লাগতেছে। আচ্ছা, ১ এর অ্যান্সার এ, আমি দাগেছি ডি, কেটে দেই। ২ এর অ্যান্সার বি, আমিও বি দাগেছি, রাইট দেই। খুব একটা প্যারার। প্লাস প্রতিটা অ্যান্সারের পাশে যে ডিটেইল সলিউশন কিন্তু নাই। জিনিসটা আসলে হয় না। সো এই জিনিসটা প্রবলেমে ইজি করে দেওয়ার জন্য আমাদের কোশ্চেন ব্যাংকের উপর তুমি এক্সাম যেন দিতে পারো। তুমি কোশ্চেনটা খুলবা, একটা কোশ্চেন খুলবা, সাপোজ ২০১৯-২০ সালের একটা কোশ্চেন তুমি খুলবা, খোলার সাথে, সাথে স্টপ ওয়াচ চালু হয়ে যাবে, তুমি পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পরে তোমার এক্সাম শেষ হওয়ার সাথে, সাথে তোমার ইংলিশে কয়টা হইছে, ম্যাথে কয়টা হইছে, অ্যানালিটিক্যালি কয়টা হইছে, সাবজেক্ট ওয়াইজ তুমি দেখতে পাবা। প্লাস যেগুলা ভুল হইছে ওগুলার ডিটেইলড একটা অ্যান্সারও পাবা। কেন এটা ইম্পোর্টেন্ট? র‍্যাংকিং ও তো পাবে। হ্যাঁ, সবার র‍্যাংকিংও পাবা। র‍্যাংকিং পাবে। কেন এটা ইম্পর্টেন্ট? আইবিএ তে কিন্তু সাবজেক্ট ওয়াইজ একটা পাস মার্ক আছে। সাপোজ তুমি ৭০ এ ৪০ পাইলা, ৪৫ পাইলা, দ্যাট ডাজন্ট মিন তুমি পাস করতেছো। তুমি ইংলিশ কোপায় দিলা, অ্যানালিটিক্যাল এ তুমি ১৫ টা ১৫ পাইলা, তুমি ম্যাথে ফেইল করলা, তুমি কিন্তু চান্স পাইতেছো না। সো তুমি প্রত্যেকটা আলাদা, আলাদা তুমি একটা এনালাইসিস ও পাইতেছো যে ইংলিশে এত হইছে, আমার ম্যাথে এত হইছে, অ্যানালিটিক্যাল এ এত হইছে, অ্যান্ড আমার এই ভুলগুলোর অ্যান্সার কি ছিল? সো এইটা একটা জিনিস। এখন তোমার মনে হইতে পারে যে না আমার ওল্ড স্কুল জিনিসই পছন্দ। একটা পিডিএফ থাকবে, সলিউশন আলাদা থাকবে, ওইটা আমার দরকার। ওইটাও দেওয়া আছে। সো তুমি either এক্সামও দিতে পারবা, তুমি যদি চাও পিডিএফও নিতে পারবা, কোনো প্যারা নাই। নিজের ইচ্ছা মতো তুমি চেক করতে পারবা। সো এই ৩ টা ফিচার আমার মনে হইছে যে এখন খুব দরকার হয়ে পড়ছে এই জিনিসগুলার জন্য। অ্যান্ড আপনার সাথে তো আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে এই বছর অ্যাকচুয়ালি আমরা কিছু ডিটেইলড শিটস দিব। আপনার সাথে তো আমি আলোচনা করছিলাম। সো খুব শীঘ্রই ইনশাআল্লাহ আশা করি এইচএসসি ২৫ ব্যাচের স্টুডেন্টরা লেকচার শিটও পাবা। সো প্রত্যেকটা টপিকের উপর একটা ডিটেইলড লেকচার শিট থাকবে। অ্যান্ড শিটটা মানে জাস্ট নাম কাওয়াস্তে শিট না। সো শিটটা পড়ে ম্যাথের একটা শিট হোক, ইংলিশের একটা শিট হোক, শিটটা তুমি নিজে রিডিং পড়ে অন্তত টপিকের 70% যেন নিজে, নিজে বুঝতে পারো। সেইটা যেন হয়, আমরা ঐরকম ভাবে একটা শিট দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। ওকে, ওকে। এই না, তো। তো আমার কাছে মনে হয় কি আমার কাছে মানে আমাদের হুম, হুম। এই মেরিটো যে একটা প্রোডাক্ট, এটা তো একটা অ্যাপ। হ্যাঁ, হ্যাঁ। এটা সবচেয়ে অসাধারণ একটা নতুন ফিচার কিন্তু চলে আসছে। এটা আমরা আইবি, বিবিএ তো দিচ্ছি, এনবিএ তো দিচ্ছি। ডাউট সলভ। এক্সাক্টলি। এটা হচ্ছে 24/7 ডাউট সলভ।
এখন ওই যে ফেসবুক গ্রুপের মধ্যে আমরা অনেক কিছু বলতাম যে ফেসবুক গ্রুপের মধ্যে একটা প্রশ্ন করি, কেউ একজন উত্তর দেয়, আরো কয়জন সে কমেন্টে লাভ দেয় যে ভাই সেই উত্তর দিচ্ছেন, ভাই প্রশ্নটা কিন্তু একচুয়ালি দরকার ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন একটা কোশ্চেন করে, একজন একটা উত্তর দেয় এবং সেটা সবাই দেখে। হুম। আমরা যেটা করছি, আমরা মেরিটো অ্যাপের মধ্যে কোর্স ওয়াইজ একটা ফেসবুক গ্রুপের মতো ইন্টিগ্রেটেড একটা কমিউনিটি বানাইছি। এটার নাম আমরা দিচ্ছি ডাউট সলভ কমিউনিটি। ডাউট সলভ কমিউনিটির মধ্যে ধরলাম আমি একটা স্টুডেন্ট, তো একজন টিচার, হ্যাঁ। আমি একটা পোস্ট করলাম, পোলাপান না দেখে যে ওই স্টুডেন্টটা এটা পোস্ট করছে, টিচার এসে সেটার উত্তর দেয়। উত্তর ভাই ভিডিও বানায় দেওয়া যায়, প্রশ্নটাও ভিডিও, পিডিএফ, লেখালেখি করা, ছবি তুলে দেয়া, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেই রকম ভাবেই চাস ওভাবে করেই প্রশ্ন করা যায়, ওভাবে করে উত্তরও দেওয়া যায়। টিচার যদি মনে করে যে যদি মনে করে ভাই আমি লিখে লিখে বুঝাইতে পারবো না আমার প্রশ্ন কি, সে যদি একটা ভিডিও করে যে ভাই দেখেন আমার এই জায়গায় এটা প্রশ্ন আমার সমস্যা, অথবা তুমি ছবির মধ্যে তোলে যদি ভিডিও করো যে ভাই এই জিনিসটা এরকম হয়েছে, এরকম কেন হয় নাই, ভিডিও করেও তুমি যদি পোস্ট করো হোয়াট এভার, ওই পোস্টের একটা রিপ্লাই তুমি পাবা। 24 ঘন্টা তোমার জন্য একটা টিচার থাকবে, তুমি একটা প্রশ্ন করার 2-3 ঘন্টার মধ্যে তুমি সেটার উত্তরও পেয়ে যাবা, সেই টিচারটা তোমার প্রবলেম সলভ করে দিবে। এবং এই যে প্রবলেমের প্রশ্ন করা হয়েছে, উত্তর দেওয়া হয়েছে, এটা আরো ওই কোর্সের যারা স্টুডেন্টরা আছে তারাও দেখতে পারবে। সো ইউ আর নট জাস্ট গেটিং লাইক গেটিং বেনিফিটেড ফ্রম লাইক একটা টিচার, যে আমি ওর থেকে আমি একাই সব বেনিফিট পাচ্ছি না ভাই, আম ডুইং গুড ফর আদার পিপল অলসো। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন, এটা তো হচ্ছে আমাদের অ্যাপের ভিতর, তাই না? অ্যাপের ভিতরে এর জন্য তো আমার ফেসবুকে যাওয়া লাগবে না। না যাওয়া লাগবে না, ডিস্ট্রাকশন নাই। এটা এটা কিন্তু আসলে এটা আমার খুবই দারুণ একটা পছন্দ হইছে যে লাইক আমি যখন প্রাইভেট পড়াই, আমি তো মাঝে মধ্যে কিছু স্টুডেন্ট প্রাইভেটে পড়ে মেসেজ দেয়। স্টুডেন্টস 15 দিন পরে আমার ধাম করে একদিন মেসেজ দেয়, "ভাইয়া আমি ফেসবুকটা এখন ডিঅ্যাক্টিভেটেড করে রাখবো।" স্টুডেন্টের মনে খুব জোশ আসে যে এখন আমি ফেসবুকটা বন্ধ করে আমি প্রচুর পড়াশোনা করব। পড়াশোনা হয় কিনা দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন, বাট করে। সো আমাদের এই জিনিসটা থেকে কিন্তু একটা দারুণ একটা জিনিস হবে যে স্টুডেন্টের ফেসবুকে যাওয়া লাগতেছে না। যে স্টুডেন্ট যে আমি ফেসবুকে যাব না, আমি ইনস্টাতে যাব না, ইনস্টাগ্রামে, ও জাস্ট অ্যাপ থেকেই ওর সমস্ত আপডেট পাইতেছে, ওর ডাউট সলভ হয়ে গেছে। এটা আমার খুব পছন্দ হইছে আসলে জিনিস। আমি মাত্র মাথায় আসলো এটা বলার পরে, সেটা হচ্ছে আমি অন্যান্য আরো অনেকগুলা অনলাইন প্ল্যাটফর্মকে দেখি, তারা ফেসবুক গ্রুপের মধ্যে তাদের লাইভ ক্লাস গুলা নেয়। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে কি এখানে স্টুডেন্ট এক তো তারা কথা বলতে পারে না টিচারের সাথে, হ্যাঁ, এটা একটা প্রবলেম। হ্যাঁ। দুই ব্যাপার হচ্ছে মানুষের কমেন্ট কি দিচ্ছে ওগুলা দেখতে দেখতে তার আসল যে পড়াশোনার দিকে ফোকাস করবে সেটার দিকে তারা হারায় ফেলে। এই মেইনটা আমরা যেটা করছি ভাই সেটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো হয় জুম প্রিমিয়ামে, হ্যাঁ, হ্যাঁ। তো জুম প্রিমিয়ামে হয়, এটার কারণে যেটা হয়েছে স্টুডেন্টরা একে তো কথা বলতে পারে, টিচার কিন্তু বোর্ডের সামনে ডিজিটাল বোর্ডের সামনে দাঁড়ায় থাকে, আমরা ডিজিটাল বোর্ডই ডিজিটাল বোর্ডেই হয় সব। ডিজিটাল বোর্ডে ক্লাস হচ্ছে, টিচার আবার কথা বলতেছে স্টুডেন্টের সাথে, টিচার কথা শুনে কথা বলে, ডিজিটাল বোর্ডে ক্লাস নেয় এট এ টাইম, এগুলো হওয়ার কারণে যেটা হচ্ছে ডিস্ট্রাকশন কম। একটা স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হইলে তার আর কোনদিন ফেসবুকে যাইতেই হবে না, সে ভর্তি হবে এইটুতে ভর্তি হওয়ার পরের সেকেন্ড থেকে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে। তার কোনো রকম কোনো আপডেট কোনো কিছু, স্টুডেন্টের সাথে কথা বলা, আরো 4 জন কেমনে পড়তেছে এগুলা জানার জন্য তার কখনো কোনোদিন ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ঢোকাই দরকার নাই। অ্যাজ এ টিচার আমি আরেকটা জিনিস এড করব। আমি তো খুব জিনিসটা ফেস করি। এটা অবশ্য আমাদের তো গত বছরের জুম প্রিমিয়ামটা ছিল। একটা জিনিস হইতেছে যে সাপোজ আমি হচ্ছে ধরেন ইকুয়েশন পড়াইতেছি, নাম্বার পড়াইতেছি, হ্যাঁ? x² - 4x + 3, ওকে? একটা স্টুডেন্ট সে হচ্ছে গিয়ে জিনিসটা বুঝে নাই। ম্যাথ করানোর সময় সাপোজ জিনিসটা বুঝে নাই, বা সে সাপোজ হচ্ছে একটা যেকোনো একটা ইকুয়েশন বুঝে নাই, একটা জ্যামিতির কিছু বুঝে নাই, প্রবাবিলিটির কিছু বুঝে নাই। সে এই জিনিসটা যদি ফেসবুকে যদি ক্লাসটা যাইতো, সে কমেন্টে এই জিনিসটা টাইপ করতে, করতে একটা ইকুয়েশন ফেসবুকে টাইপ করতে তার 20 সেকেন্ড কমপক্ষে লাগে। হ্যাঁ, লাগে। ওই 20 সেকেন্ডে টিচার 62 নাম্বার কোশ্চেন থেকে 65 নাম্বার কোশ্চেনে চলে যাবে। ও জাস্ট হারায় যাবে। প্লাস আরো মানুষ কমেন্ট পড়তেছে। কমেন্টটা উপরে হারায় যাবে। কমেন্টটা টিচার পাবে না। টিচারে খুঁজতে হবে। সো আমাদের এখানে একটা লাভ হয় কি যে স্টুডেন্টের কষ্ট করে টাইপ করা লাগে না ইকুয়েশন। ইকুয়েশন টাইপ করা খুব প্যারার একটা জিনিস। ইভেন আমরা যখন ভাই যে আমরা যে টাইপিস্ট নেই আমাদের অফিসে, আমরা কিন্তু টাইপিস্টটা বলে দেই যে ম্যাথ ইকুয়েশন খুব কুইকলি টাইপ করতে পারা লাগবে। এটা খুব ইম্পোর্টেন্ট। ওকে। আমার স্টুডেন্টরা তখন আর আ জুম প্রিমিয়ামে ক্লাসটা গেলে আমার স্টুডেন্টরা আর কষ্ট করে টাইপ করতে হয় না। ও হ্যান্ড রেইজ করে রাখে, আমি দেখি, আমি হ্যান্ডটা করে দেই, ওরে কথা বলার পারমিশন দেই। ও তখন বলে, "ভাইয়া এই যে এই ইকুয়েশনটা বুঝি নাই। ৩ নাম্বার লাইন বুঝি নাই।" অথবা আমি যখন এই স্মার্ট বোর্ডে দেখাই যে এই লাইন নাকি এই লাইন নাকি এই লাইন,
আমার বলে দেয় যে না ভাই এই লাইনের পরের লাইন, না ভাই তার পাশের লাইন, ভাই এই চিহ্নটা কি, ওইভাবে আমার দেখায় দেয়। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিই যে এইটা বুঝো নাই, ও বলে দেয় যে ভাইয়া হ্যাঁ এইটা বুঝি নাই, ওইটা বুঝি নাই। মানে খুব দারুণ একটা কম্পারেটিভ হয় অনেক কমেন্ট আসলে টাইপ করে এটা সম্ভব সম্ভব না, বুঝতে পারছি। আল্লাহ যেটা গলাতে দিছে যেই মানে নিয়ামত, ওইটা আসলে আঙ্গুলে না। আঙ্গুলে নাই, গলা নিয়ে আঙ্গুলে নাই। ভাইরে ভাই, আমি ভালো ভালো ডায়লগ শুনছি। সারিকার ডায়ালগ ফার্স্ট ডায়লগ যদি কি ছিল, কমন সেন্স হচ্ছে সবচেয়ে ওটা চুরি করা ছিল, ওটা চুরি করা, ওটা ওটা কেউই ডায়লগ আল্লাহ যা গলায় দিচ্ছে তা না আঙ্গুলে নাই। ওকে, ঠিক আছে। তো রিফাত, আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু দেখলাম, সব দেখলাম, অনেক কিছু শুনলাম। হুম। সো মেইন পয়েন্ট হচ্ছে আমার কাছে যেটা আমরা আজকে সাম আপ করতে পারি সেটা হচ্ছে ভাই বিবিএ তোর কাছে মনে হচ্ছে স্ক্যাম না, তোর কাছে মনে হচ্ছে আইবিএ তে অথবা বিউপিতে পড়া ইজ বেটার দেন জেনারিক ওয়েতে, বেটার দেন রিডিং কি বলে স্টাডিং ইন। আমার নিজের জন্য, আমার নিজের জন্য, অন্যদের জন্য হবে কিনা বলতেছি না, কিন্তু ওকে ওকে, সমস্যা না। ফাইন্যান্সিয়াল কন্ডিশন ডেফিনেটলি ভাই আছে। আইবিএ বিবিএ তে তো সবচেয়ে কম টাকা লাগে একটা মোটামুটি। জিনিস হচ্ছে যে যেমন আমি বলি মেডিকেলে আমার জন্য আমি ইনসেন রেসপেক্ট করবো যে হার্ড ওয়ার্কটা দেয় মানুষের সেভ করার জন্য। কারো যদি ওটা প্যাশন থাকে, দুনিয়াতে কোনো জব ওর জন্য আর বেস্ট হবে না। যে ইঞ্জিনিয়ার হইতে চায়, যে ইঞ্জিনিয়ারিং মজা পায়, লাইক 3 ইডিয়টস এর যে রানচোর দাস, ওনার মতো মানুষ আই বিলিভ অ্যাকচুয়ালি আছে যে ইঞ্জিনিয়ারিং আসলে লাভ করে। তার জন্য আসলে তার ইঞ্জিনিয়ারিং এ পড়তে হবে, আর অন্য কিছু তার হবে না, সে শান্তি পাবে না জীবনে। সো এটা যদি আলাদা, যদি কোনো প্যাশন না থাকে, আমার কথা হচ্ছে যদি এরকম হয় যে না ভাই আমার কোনো প্যাশন নাই, আমি একটা জায়গায় পড়তে চাই, শান্তি চাই, তাড়াতাড়ি পাস করতে চাই। অ্যানাদার থিং হচ্ছে আইবিএতে গ্র্যাজুয়েশনে কোনো সেশন জ্যাম নাই, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যে লাইক আমার 3rd ইয়ার শেষ হয়ে গেছে, আমার অন্য পাবলিক ইউনিভার্সিটির ফ্রেন্ড থার্ড ইয়ার প্রায় শেষ হয়ে যেতেছে, আমার 3rd ইয়ার অর্ধেক শেষ, ও 2nd ইয়ারে মাত্র উঠলো। আমার ফ্রেন্ড 2nd ইয়ারে মাত্র উঠলো বা 15-20 দিন ক্লাস করছে, আমার 3rd ইয়ারের অর্ধেক শেষ। সো কেউ যদি এমন হয় যে সেশন জ্যাম আমি চাই না, আমি খুব কুইকলি পাস করব, কুইকলি গ্রাজুয়েশন করব, চাকরি বাকরি করবো, বিয়ে শাদী করে ফেলবো, ওর জন্য যদি এরকম হয় যে আমার আলাদা কোনো প্যাশন নেই, আমার মুখ জায়গায় পড়তে হবে, ওর জন্য, এই সমস্ত মানুষের জন্য আই বিলিভ আইবি এটা বেটার চয়েস। বেটার চয়েস। ওকে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইবিএ বিবিএ এন্ড আইবিএ এমবিএ এই দুইটার জন্য কিন্তু অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে, এন্ড ইউ গাইস ক্যান ভিজিট meritobd.com or download Merito app to know more, and definitely subscribe to our YouTube channel, and don't forget to press the bell button to get all the notifications from our YouTube channel. Definitely সেই বেল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব বাটনটা চাপ না দিলে কিন্তু পাপ হবে, ঠিক আছে? আর আপনি কিন্তু ভাই একটা চিটিং করে ফেলছেন। কি চিটিং করছি? আপনি কিন্তু একটা কথা বলেন নাই, আপনি কিন্তু রূপম ভাইয়ের একটা ডিসকাউন্ট কোড দিচ্ছেন, যেটা আমাদের স্টুডেন্ট ইউজ করলে কিছু টাকার ডিসকাউন্ট পাবে, এটা কিন্তু আপনি বলেন, এটা কিন্তু একটা চিটিং হয়ে গেল। ওকে, so you need some discount for your viewers, right? অবভিয়াসলি আমার স্টুডেন্ট একটু কম টাকায় কোর্স করবে, এটা তো আমি চাই, আমি তো চাই ওকে সবাই ওকে, করুক। ঠিক আছে। তাহলে RIFAT রিফাত, জাস্ট রিফাত এই কোডটা দিলে এখন থেকে মেরিটোর যে কোনো রকম কোর্সে একটা স্টুডেন্টস উইল গেট 10% ডিসকাউন্ট, ফ্ল্যাট। I guess, হ্যাঁ, এইভাবে চলবে, ফাইন, Good enough? চলবে, এটা Fine. চলবে। ঠিক আছে। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু নো মোর, দেন ডেফিনেটলি এই ইউটিউব চ্যানেলটা বা আমাদের ফেসবুক পেজটা ফলো করে, আমাদের অনেকগুলো গ্রুপ আছে, তোমার যেই গ্রুপ তুমি দেখতে চাও বা যেই গ্রুপে জয়েন হতে চাও সেটার সকল ধরনের লিঙ্ক তুমি আমাদের কমেন্ট বক্সের মধ্যে ঝটপট দেখে ফেলো। দেখা হবে পরের কোনো সেশনে নতুন কোনো গেস্টকে নিয়ে, সেটা আমিও থাকতে পারি, তোদের রিফাত ভাইও থাকতে পারে, অথবা অন্য কোনো স্পেশাল গেস্টও থাকতে পারে, ঠিক আছে? সামনের পডকাস্টে কিন্তু অনেক স্পেশাল এমনও আছে, এবং ইনশাল্লাহ হয়তো এরকম হতে পারে যে সে মেরিটোর সাথে কানেক্টেড না, কিন্তু আইবিএ কমিউনিটিতে তোমরা চেনো, খুব পরিচিত মানুষ, এরকম কেউ ইনশাল্লাহ। এই কোনো ই চাই না, মানুষ Spoiler. বয়লার চাই না ভাই, ঠিক আছে? এই সি ইউ গাইজ লেটার, আল্লাহ হাফেজ।